নির্বাচনী হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের ১ নম্বর অগ্রাধিকার, ডক্টর ইউনূসকে সংলাপে জানালো বিএনপি। জামায়াতের সর্বাধিক গুরুত্ব সংস্কারে। আন্দোলনে শুধু উত্তরায় নিহত ২৮, তথ্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। পালাতে যাওয়া গণহত্যাকারীদের ধরিয়ে দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও সংস্কারের দাবি চাকরিচ্যুত কর্মকর্তাদের। ছাত্র সমন্বয়করা চান ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের বিচার। আগামী ২৪ ঘন্টায় কয়েক বিভাগে পাহাড় ধসের শঙ্কা। টানা বর্ষণ আর ঢলে শেরপুর ময়মনসিংহে জনজীবনে করুণ অবস্থা, ৩ জনের মৃত্যু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। নির্বাচনী অন্তর্বর্তী সরকারের ১ নম্বর অগ্রাধিকার, প্রধান উপদেষ্টার সাথে সংলাপে দাবি করেছে বিএনপি। নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের দ্রুত সংস্কার চায় দলটি। অন্যদিকে সংস্কারকেই বেশি গুরুত্ব দিচ্ছে জামায়াতে ইসলামী। সংস্কারের পর নির্বাচন চায় তারা। এদিকে অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর তৈরি হওয়া দূরত্ব কাটানোর পরামর্শ দিয়েছে গণতন্ত্র মঞ্চ। রকুনুজ্জামানের রিপোর্ট। শনিবার রাজনৈতিক দলগুলোর সাথে দ্বিতীয় দফা সংলাপ শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সংলাপে অংশ নিতে দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন মির্জা ফখরুলের নেতৃত্বে ৬ সদস্যের বিএনপির প্রতিনিধি দল। প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় নির্বাচনের জন্য রোডম্যাপ ঘোষণার দাবি জানায় বিএনপি। এছাড়া প্রশাসন বিচার বিভাগ থেকে বিগত সরকারের দোসরদের দ্রুত সরানোর দাবিও জানায় বিএনপি। নির্বাচন কমিশনার নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলসমূহ ঐক্যমতের ভিত্তিতে অনতিবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। নির্বাচন কমিশন কবে নির্বাচন হবে সেই বিষয়ে আমরা একটা রোড ম্যাপ দিতে বলেছি। বিতর্কিত কোনো ব্যক্তি কখনো এই নির্বাচন সংস্কার কমিটিতে না যায় সেই কথা আমরা বলেছি। বিচারপতি খায়রুল হক, যিনি আমরা মনে করি যে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য মূল হোতা, তিনি তত্ত্বাবধায়ক সরকার আইন বাতিল করার মূল নায়ক ছিলেন, তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেছি রাষ্ট্রদ্রোহিত অপরাধে। এখন পর্যন্ত গত সরকারের আমলে, অর্থাৎ ফ্যাসিস্ট সরকারের আমলে যারা তাদের দোসর হয়ে কাজ করেছে, তাদেরকে সহায়তা করেছে এই লুটপাট, অনাচার, অত্যাচার, মানুষের উপরে নির্যাতন, গুম খুনের ব্যাপারে, গণহত্যার ব্যাপারে, তাদের অনেকেই, বেশিরভাগই এখনও পর্যন্ত বহাল তবিয়তে তার স্ব জায়গায় বহাল আছে। এদেরকে অবিলম্বে তাদেরকে সরিয়ে নিরপেক্ষ ব্যক্তিদেরকে এখানে আনার কথা আমরা বলেছি। আমরা চুক্তিভিত্তিক কিছু নিয়োগ বাতিল করার জন্য আমরা প্রস্তাব দিয়েছি। আমরা বিশেষ করে অন্তর্বর্তী সরকারের মধ্যেও ২-১ জন আছেন যারা অন্তর্বর্তী সরকার এবং আপনার যে গণঅভ্যুত্থানের বিপ্লবের যে মূল স্পিরিট সেটাকে ব্যাহত করছে, তাদেরকে সরানোর কথা বলেছি। ২০০৭ সাল থেকে ২৪ সাল পর্যন্ত, ৫ই আগস্ট পর্যন্ত আওয়ামী লীগের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা, গায়েবী, ভুয়া, সাজানো, রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত মামলাগুলোকে প্রত্যাহারের জন্য আমরা নীতিগত সিদ্ধান্ত ঘোষণা ও প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলেছি। বিএনপির পরে জামায়াতে ইসলামের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। জামায়াতি নির্বাচনী রোডম্যাপের আগে সংস্কারের রোডম্যাপ দেওয়ার দাবি জানায়। মৌলিক কিছু বিষয়ে সংস্কারের প্রস্তাব আগামী ৯ অক্টোবর দলটির পক্ষ থেকে দেশবাসীর সামনে তুলে ধরা হবে। আমরা শুরু থেকে বলে আসছিলাম, সংস্কারের জন্য সরকারকে আমরা যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময়টা কি হবে এটা নিয়ে অচিরেই আমরা কাজ করব এবং সেটাও আপনাদের সামনে ইনশাল্লাহ চলে আসবে। আমরা সংস্কারকেই ১ নম্বরে গুরুত্ব দিচ্ছি। আমরা অবিলম্বে আমাদের চিন্তা জাতির সামনে তুলে ধরব যে কি কি সংস্কার এই মুহূর্তে প্রয়োজন, কি কি সংস্কার পরবর্তী পর্যায়ে আমাদের লাগবে। এরপর গণতন্ত্র মঞ্চে নেতাদের সাথে আলোচনা করেন প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলেন এই জোটের নেতারা। প্রশাসনের জবাবদিহিতা নিশ্চিত করার দাবিও জানায় মঞ্চের নেতারা। আমরা প্রধান উপদেষ্টাকে খুব স্পষ্ট করে একটা জিনিস বলেছি যে আপনি সহ আপনার এই উপদেষ্টা পরিষদের এই সরকারের সম্মান নির্ভর করছে কত সাকসেসফুলি, কত পিসফুলি আপনারা নির্বাচন করে পরবর্তী গণতন্ত্র উত্তরের পথ উন্মোচন করতে পারে। মানুষের যদি মনে হয় যে আপনাদের ক্ষমতার লিপ্সা আছে, যদি মনে হয় আপনারা অতীতের মতো অন্যায় বাঁচবেন না, আপনারা অতীতের মতো অর্থের তাল করবেন, ধান্দা করবেন, যদি দুর্নীতি এরকম করে বেড়ে যায়, তাহলে সেটা সম্পূর্ণভাবে আপনাদের উপরেই বর্তাবে। আপনারা বলবেন যে আমরা জানিনি, বুঝিনি, সেটা দিয়ে হবে না। দ্রব্যমূল্যের ভয়াবহ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছি। পুরনো সিন্ডিকেট
আবার নতুন চেহারায় যে আবির্ভূত হয়েছে সেটা নিয়ে আমরা আমাদের উৎকণ্ঠা প্রকাশ করেছি। তারা বলেছেন তারা 4টা কাজকে তারা অগ্রাধিকারের মধ্যে নিয়েছেন। তার মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়া, দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করা, এটাকে তারা অগ্রাধিকারের মধ্যে তারা এটা উল্লেখ করেছেন। কিন্তু আমরা এখন দেখতে চাই মানুষ যেন তার সুফল পায়, সিন্ডিকেটগুলোর দৌরাত্ম্য যাতে বন্ধ হয়। এরপর বাম গণতান্ত্রিক জোট, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এবি পার্টির সাথেও আলোচনা করেন প্রধান উপদেষ্টা। নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সেটা আজকে থেকেই রাজনৈতিক দল সহ বিভিন্ন দলের সাথে ব্যক্তিবর্গের সাথে কথা বলে পূর্ণাঙ্গ সংস্কার করে একটা নির্বাচন কবে হবে এই রেডম্যাপ ঘোষণা করতে হবে। ওই স্বৈরাচার এবং যারা নাকি এই খুনি এবং ফ্যাসিস্ট এরা যেন আবার বাংলাদেশের মধ্যে বিশেষ করে যারাই হোক তারা যেন নির্বাচন করার সুযোগ না পায়। যে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পরও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি। আমরা বলেছি যে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের কাজ খুব হতাশাজনক, বিশেষ করে জনপ্রশাসন, স্বরাষ্ট্র, আইন এ ধরনের কিছু মন্ত্রণালয়ের ব্যাপারে আমরা বলেছি প্রয়োজনে এই সমস্ত মন্ত্রণালয়ের উপদেষ্টাদেরকে পরিবর্তন করা, নতুন উপদেষ্টা নিয়োগের ব্যাপারটা আমরা বলেছি। এটা একটু আমরা কঠোরভাবে ওনাদেরকে বলেছি। রুকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের কোনো ছাড় দেয়া হবে না। রাষ্ট্র সংস্কার কাজের অংশ হিসেবে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ শেষে শনিবার রাতে ফরেন একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে বিশেষ সহকারী একথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ একটি চলমান প্রক্রিয়া, আগামীতেও আরও বৈঠক হতে পারে। প্রশাসনের ভিতরে যারা ফ্যাসিবাদের দোষর তাদের ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে এবং সরকার এই ক্ষেত্রে যথেষ্ট সক্রিয় আছে যে কিভাবে ফ্যাসিবাদের যারা দোষর ছিল তাদেরকে কিভাবে শাস্তির আওতায় আনা যায় এবং তারা যদি যে অপরাধ করেছে অপরাধের শাস্তির আওতায় আনার ব্যাপারে সরকারের স্পষ্ট অবস্থান আছে। সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক যে কোনো মূল্যে যত দ্রুত সময় হোক যাতে দ্রব্যমূল্যের লাগাম টেনে দেওয়া যায়। পলিটিক্যাল পার্টি এই সরকারের একটা খুবই বড় ধরনের শরীর। তো আমরা এইটা এর আগেও হয়েছে, আপনি জানেন যে গত মাসে হয়েছে। তো এই প্রক্রিয়াটা চলবে। জুলাইয়ের গণ অভ্যুত্থানে রাজধানীর উত্তরা এলাকায় শহীদ হয়েছেন ২৮ জন, এছাড়া আহত ১৯৭ জন। একজন নিখোঁজ সহ মোট ২২৭ জনের তালিকা প্রকাশ করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শনিবার রাজধানীর উত্তরায় এই তালিকা প্রকাশ করা হয়। শহীদ স্মৃতি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী গত ১৮ জুলাই এবং ৫ আগস্ট সবচেয়ে বেশি আহত ও নিহতের ঘটনা ঘটে রাজধানীর উত্তরায়। সেই সময় যারা নিহত ও আহত হয়েছেন শুধু উত্তরা এলাকায় তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। জানানো হয়, বুলেটের আঘাতে নিহত ও আহত ব্যক্তির সংখ্যা ১০৯ জন। ছররাগুলিতে ১০২ জন, অন্যান্য ৩০ জনের মধ্যে অনেকেই ছাত্রলীগের লাঠিপেটায় আহত হন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিয়েছে ১৯৪ জন, ফার্মেসিতে ১০ ও ক্লিনিকে ৮ জন এবং ১১ জন বাসায় চিকিৎসা নিয়েছে। শহীদ স্মৃতি ফাউন্ডেশন জানিয়েছে ২২৭ জনের মধ্যে ১৯৯ জনের সহায়তা দরকার, তবে ২৮ জনের কোনো ধরনের সহায়তার প্রয়োজন নেই। এই তালিকায় কলেজ ও স্কুলের শিক্ষার্থীদের নাম নেই। তারা পানি পানি করে চিল্লাইতেছিল। তারপর আমি একটা ওই যে থানার সামনে একটা গেট আছে কেচি গেট, সেই কেচি গেটের থেকে পানি আনছি। পানি এনে খাওয়াইছে অনেক সাবধানতার সাথে। তারপর আমি যখন পানি খেতে গেছি তারপর আমার চোখে গুলি লাগছে। বিভিন্ন জেলাতে বিভিন্ন বিভাগ ভিত্তিক আমরা কমিটি করতেছি যারা এইসব বিষয়ে স্পেশালিস্ট, এবং তাদের মাধ্যমে আমরা আমাদের এই যে তালিকাগুলো পাচ্ছি সেই তালিকাগুলো যাচাই বাছাই করে আমরা ফাইনাল একটা তালিকা তৈরি করি। সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করে কমিশন গঠন করে সামরিক আইনের সংস্কার দাবি করেছেন সেনা, নৌ ও বিমান বাহিনীর অন্যায়ভাবে চাকরিচ্যুত কর্মকর্তারা। পুনর্বাসন ও আর্থিক সহায়তারও দাবি তাদের। আর সামরিক বাহিনীতে ঘাপটি মেরে বসে থাকা আওয়ামী দোসরদের চিহ্নিত করে বিচার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্র সমন্বয়করা। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। নিজেকে ফ্যানে ঝুলিয়ে এই লজ্জা থেকে বাঁচাতে চায়।
এবং সেই কর্মকর্তা পরবর্তীতে মৃত্যুবরণ করেন। চাকরিচ্যুত এক অফিসারের পরিণতির কথা বলছিলেন আরেক কর্মকর্তা কমান্ডার শাহরিয়ার। অন্যায়ভাবে চাকরি হারানো সবার জীবনে রয়েছে বিষাদের গল্প। আমাকে 8 সালে মার্চ মাসে বলা হয় রয়ের সাথে কাজ করার জন্য। আমি তখন র্যাবের সিও চট্টগ্রামের, আমি রাজি হই নাই। আপনারা আমাকে গুম করলেন, টর্চার করলেন, তারপরে সেনাবাহিনীর অফিসার মেসে এনে আমাকে সর্বমোট 7 মাস 10 দিন রেখে আমাকে কোর্ট মার্শাল করলেন। একটি নিরপেক্ষ সংস্কার কমিশন গঠন করে বিদ্যমান সামরিক আইনে মানবাধিকার সহ অন্যান্য সাংঘর্ষিক আইনের পরিবর্তন করা, যেন আর কোনো সরকার সামরিক বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করতে না পারেন। পুনর্বাসনের পাশাপাশি বেশ কিছু দাবি তুলে ধরেন সামরিক অফিসাররা। আমরা ব্রিটিশ আইনটাকে পাকিস্তান এবং পরবর্তীতে বাংলাদেশ আইন হিসেবে গ্রহণ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছে। আমরা এই 2024 সালে কেন 1945, 40, 41, 38 সালের আইনে পরিচালিত হব? শুধু কি আমাদের অথরিটির এটা মিসইউজ করার অথরিটি আছে সেই জন্যে, নাকি এটাকে আধুনিকায়ন করার সময় এসছে? তাদের দাবির সাথে একমত ছাত্র সমন্বয়করা বলেন, সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর সংস্কার আগে করতে হবে। শুধুমাত্র সশস্ত্র বাহিনীতে নয়, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যে কালো হাতগুলোর কারণে, ফ্যাসিস্ট তৈরি করার কারণে, এই যে সংবিধান থেকে শুরু করে এই ফ্যাসিস্টের কালো হাতগুলো প্রত্যেকটি জায়গায় যে আইনগুলো করে রেখেছিল, সে আইনগুলো সমূলে উৎপাটন করতে হবে এবং করার জন্য উপযুক্ত সময় এটাই। পাসপোর্ট করতে গেলেও ডিজিএফআই, স্কুলে ভর্তি হইতে গেলেও ডিজিএফআই, প্রমোশনের ক্ষেত্রে ডিজিএফআই, আমাদের আন্দোলন দমনেও ডিজিএফআই, বাজার নিয়ন্ত্রণেও ডিজিএফআই। আসলে ডিজিএফআই ব্যাপারটা মানে কি কাজ এটা? গত এই যে 16 বছরে প্রত্যেকটি কাজে আমরা ডিজিএফআই নাম দেখেছি। সুতরাং ডিজিএফআই থেকে বক্তব্য আসা উচিত, তাদের যে এতদিন পর্যন্ত অপরাধ করেছে সে অপরাধগুলোকে অ্যাকনোলেজ করে তাদেরকে কমিটমেন্ট দিতে হবে। নচেত তাদের এই ডিজিএফআই সংস্কারের জন্য তাদের থেকে বক্তব্য নিতে হবে। নচেত অতীতের যে ঘটনাগুলো ঘটিয়েছে সেটির দায়ভারও তাদেরকে নিতে হবে। সুবিধাভোগী সামরিক কর্মকর্তাদের শাস্তি নিশ্চিত না হলে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নই থেকে যাবে, অভিমত আলোচকদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গণহত্যায় জড়িতদের কেউ পালানোর চেষ্টা করলে শুধু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, জনগণই তাদের ধরিয়ে দেবেন বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সীমান্তের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, এখন পালানো বেশ কঠিন। শনিবার বিকেলে রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন সদর দপ্তরে এপিবিএন স্কুল অ্যান্ড কলেজে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর স্মরণ সভা, মিলাদ মাহফিল, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ভবন এবং এপিবিএন স্কুল অ্যান্ড কলেজের প্রবেশ তোরণ উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা কথা বলেন। তিনি বলেন, জুলাই গণহত্যায় জড়িতদের খুঁজছে সরকার, যেখানেই অবস্থান শনাক্ত করা যাবে সেখানেই তাদের গ্রেফতার করা হবে। এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। বলেন, প্রয়োজনে সংবাদকর্মীদের সহায়তা দেয়া হবে। এখনও কর্মস্থলে অনুপস্থিত পুলিশ সদস্যদের ক্রিমিনাল হিসেবে উল্লেখ করে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, তারা পুলিশ বাহিনীর সদস্য নয়। হিন্দু ধর্মাবলম্বীদের নির্ভয়ে পূজা মণ্ডপে যাওয়ার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামান। শনিবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে এ আহ্বান জানান তিনি। সেনাপ্রধান বলেন, সারা দেশে সেনাবাহিনীর সদস্যরা নিয়োজিত আছে, হিন্দুরা যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সেজন্য সেনা সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে। হিন্দু সম্প্রদায়ের ভয় পাওয়ার কোনো কারণ নেই বলে উল্লেখ করেন জেনারেল ওয়াকরুজ্জামান। ধর্ম পালনে অধিকার সবার আছে মন্তব্য করে তিনি বলেন, সবাই যার যার ধর্ম পালন করবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে সবার নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নিয়েছে। এ সময় হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কথা বলেন সেনাপ্রধান। সবাই যার যার ধর্ম শেষে পালন করবে, সেজন্য যা কিছু করতে হয় সেটা আমরা করব। আমরা যে এখন মাঠে আছি, আপনারা নির্ভয়ে আপনাদের পূজা মণ্ডপে যাবেন, আপনাদের এই পূজা করবেন এবং আপনাদের যেই এই পরব যেই এটা সুন্দরভাবে আপনারা উদযাপন করবেন। আপনাদের কোথাও ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে, আমি বিশেষভাবে বলে দিয়েছি।
সাবেক রাষ্ট্রপতি ও বিকল্প ধারার প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর AQM বদরুদ্দোজা চৌধুরীর দ্বিতীয় জানাজা হয়েছে শনিবার রাজধানীর বারিধারার বায়তুল আতিক মসজিদে। অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী সহ বিভিন্ন দলের নেতাকর্মীরা। তারা বলেন, মতভিন্নতা থাকলেও সারা জীবন সাম্যের বাংলাদেশ দেখতে চেয়েছিলেন বি চৌধুরী। তার প্রয়াণে দেশের রাজনীতিতে অপূরণীয় ক্ষতি হয়েছে। মহিবুল্লাহ মুহিবের রিপোর্ট। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি AQM বদরুদ্দোজা চৌধুরীকে শেষবারের মতো দেখতে বারিধারার বাসভবনে স্বজন ও সহকর্মীদের ভিড়। প্রিয় মানুষটিকে চিরবিদায় জানাতে অনেকেই অশ্রুসিক্ত। দেশের খ্যাতিমান এই চিকিৎসক দেশ গঠনে যোগ দিয়েছিলেন রাজনীতিতে। তার বর্ণাঢ্য জীবনের কথা উঠে আসে স্বজন ও সহযোদ্ধাদের কণ্ঠে। প্রেসিডেন্টের যে অফিস থেকে আসলেন, ছেড়ে দিলেন, বি চৌধুরী সাহেব বলেই ছাড়ছেন, অন্য কেউ হলে তো এভাবে ছাড়তো না। উনি চাইলেই কিন্তু রাষ্ট্রপতি থাকতে পারতেন, উনি ছেড়ে দিচ্ছেন। আদর্শিক মানুষ ছিলেন এবং উনি সারা জীবন আদর্শ নিয়েই ছিলেন। যাই হোক, ওনার বিয়োগ আমার দেশের জন্য একটা বিরাট বিয়োগ আমি মনে করব। আমরা চাই আমাদের দেশে এরকম হাজার বি চৌধুরী, ডাক্তার বি চৌধুরীর জন্ম নেক। ওনার নিজের তৈরি মেডিকেল কলেজ, ওনার ছাত্ররাই কিন্তু ওনার চিকিৎসা করেছে লাস্ট 3টা দিন। এবং উনি এত স্ট্রিক্ট ছিলেন যে না, আমাকে কোনো অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট দেওয়া যাবে না, কোনো প্রোটোকল মানা যাবে না। ইউ হ্যাভ টু ট্রিট মি, আই এম 94 ইয়ার্স ওল্ড, এটা মাথায় রেখে ট্রিট করবা। আমি তোমার বাবা হলে কী করতে, এটা মাথায় রাখবা। এমপ্যাথি, সহমর্মিতা। এবং সেই জন্য উনি বলছে আমাকে CPR দেওয়া যাবে না, আমাকে লাইফ সাপোর্ট দেওয়া যাবে না, আমাকে কোনো ICU ড্রাগ ইউজ করা যাবে না, অক্সিজেন ছাড়া কিছু দিতে পারবে না, এবং আমার পেইন রিলিফ করে রাখার চেষ্টা করবে। বারিধারার বায়তুল আতিক জামে মসজিদে বাদ জোহর বি চৌধুরীর দ্বিতীয় জানাজায় শরিক হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর কাছে বি চৌধুরী ছিলেন সহনশীলতার রাজনীতির বাতিঘর। আজকে প্রয়াত বদরুদ্দোজা চৌধুরী সর্বশ্রেষ্ঠ মানুষ। তিনি চিকিৎসক হিসাবে বাংলাদেশের শ্রেষ্ঠ মানুষ। তিনি একসময় রাজনীতিতে এসেছিলেন, সেখানে তিনি শ্রেষ্ঠ মানুষ। সত্যিকার অর্থেই একজন মস্ত বড় মানুষকে আমরা হারালাম। আমরা আজকে সহনশীলতা হারিয়ে ফেলেছি। বড়কে বড়, ভালোকে ভালো বলতে পারি না। আমরা দলীয় চিহ্ন নিয়ে নাচানাচি করি। একজন সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা হারালাম। এর আগে নিজের প্রতিষ্ঠিত উত্তরা মহিলা মেডিকেল কলেজ ও হাসপাতালে হয় বদরুদ্দোজা চৌধুরীর প্রথম জানাজা। রবিবার সাবেক রাষ্ট্রপতির মৃতদেহ নেওয়া হবে মুন্সিগঞ্জের শ্রীনগরে। সেখানে সকাল 10টায় শ্রীনগর স্টেডিয়ামে তৃতীয় জানাজা এবং বাদ জোহর গ্রামের বাড়ি মজিদপুর দয়াহাটায় চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হবে বি চৌধুরীকে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বেসরকারি টিভি চ্যানেল বাংলা ভিশনের পরিচালক আশরাফুদ্দিন আহমেদ FCA ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে বাংলা ভিশন পরিবার গভীরভাবে শোকাহত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি ছিলেন একজন সফল হিসাববিদ, বর্ণাঢ্য জীবনের অধিকারী। এই হিসাববিদ বাংলা ভিশন ছাড়াও দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। শনিবার রাত 10:15টায় পূর্ব রাজাবাজার জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আজ সকাল 9:30টায় ধোলাইখালে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বাংলা ভিশনের পরিচালক আশরাফুদ্দিন আহমেদকে। টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহের ধোবাউড়ায় পানিবন্দী হয়েছে কয়েক হাজার পরিবার। ডুবেছে সড়ক ও ফসলি জমি। বানের পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 3 জনের। আগামী 24 ঘন্টায় ঢাকা সহ 5 বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আছে পাহাড় ধসের শঙ্কাও। শেরপুরের নালিতাবাড়ি ও ঝিনাইগাতি উপজেলায় প্রায় 50,000 মানুষ পড়েছে চরম দুর্ভোগে। পানিতে ডুবে মৃত্যু হয়েছে অন্তত 3 জনের। উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, নালিতাবাড়ি উপজেলার পৌরসভা সহ 13টি ইউনিয়নের
প্রায় 20টি গ্রাম ও ঝিনাইগাতী উপজেলার 9টি ইউনিয়নের 25টি গ্রাম প্লাবিত হয়েছে। কিছুটা কমেছে ঝিনাইগাতী উপজেলার মহারাশি সোমেশ্বরী নদীর পানি। এদিকে ময়মনসিংহে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হওয়ায় ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, ঘোষগাঁও, পোড়াপাকুন্দিয়া ও ইউনিয়নের অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়া নেতাই নদীর বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ায় তলিয়ে গেছে বাড়িঘর, পুকুর, রাস্তাঘাট। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। তরুণ প্রজন্ম ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি, দুর্বৃত্তায়ন ও দখলের সাথে যুক্ত বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবসের আলোচনায় অংশ নিয়ে তিনি কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, যে কোনো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিক্ষকদের জন্য কিছু আচরণবিধি থাকে। বাংলাদেশেও তেমন আচরণবিধি তৈরি করা সম্ভব। পাঠ্যপুস্তক সংশোধনের বিষয়ে তিনি বলেন, মাত্র 2-3 সপ্তাহে পাঠ্যপুস্তক পরিমার্জন করা হয়েছে। এক্ষেত্রে কিছু ভুল ত্রুটি থাকতে পারে। নতুন বছরের প্রথম দিনে বই তুলে দেওয়ার বাধ্যবাধকতা থাকায় এই তাড়াহুড়ো বলেও জানান শিক্ষা উপদেষ্টা। জিনিস আপনারা শিক্ষকরা যখন ছাত্রদেরকে শিশুকাল থেকে ছোটবেলা থেকে পড়াবেন, তখন আমাদের শিক্ষাক্রমে কত দূর আছে আমি জানি না, কিন্তু নৈতিকতাটা শিক্ষাদান একটা বড় জিনিস। নীলফামারীতে আমন ধান খেতে খোল পচা রোগ ও মাজরা পোকার আক্রমণে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। কীটনাশক ব্যবহারেও মিলছে না সমাধান। পোকা দমন না করা গেলে আশঙ্কা রয়েছে ফলন কম হওয়ার। এতে আতঙ্কিত অনেক কৃষক। নীলফামারী থেকে প্রতিনিধি নূর আলম সিদ্দিকীর পাঠানো তথ্য ছবিতে একটি ডেস্ক রিপোর্ট। নীলফামারীর 6 উপজেলায় কৃষকদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ধান খেতে মাজরা পোকা ও খোল পচা রোগের আক্রমণ। এতে হলুদ বর্ণ ধারণ করে মারা যাচ্ছে ধান গাছ। অতিরিক্ত গরম ও বৃষ্টি কম হওয়ার কারণে পোকার উপদ্রব বাড়ছে বলে ধারণা কৃষকের। বিপর্যয়ের আশঙ্কা ভালো ফলন নিয়ে। ওষুধ দিয়েছি, পচন, মাজরা, ফতি, এগুলো থাকলে তো ধানের আবার ক্ষতি হবে। পচন প্লাস মাজরা দুইটাই ধরছে। এদিকে পোকার আক্রমণ আর কীটনাশকের চড়া দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষকরা। মানে 1 বিঘা মাটিতে আমরা আগে ওষুধ দিতাম, খরচ পড়তো মানে 300-350 টাকা, এখন খরচ পড়ে 500 টাকা পার, 700-800 টাকা পরে 1 বিঘা মাটি। আমি 4 বিঘার মাটি আবাদ করছি, এখন পোকায় টোকায় জরিকার করে খাইছে, এখন খোল পচা হচ্ছে, মাজরা কাটা হচ্ছে, এখন ঔষধ দিছি কাজ করেছে না, এখন দুন করা 8 মণ ধানও হইবে না, খাই কি আর বেচাই কি। সঠিক পরিচর্যার মাধ্যমে মাজরা পোকার আক্রমণ রোধ করা সম্ভব বলে মনে করেন কৃষি কর্মকর্তা। মাজরা পোকা উত্তরণে পরামর্শ আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়মিত দিয়ে থাকে। আসলে মাজরা পোকা 100টা গাছের মধ্যে যদি 5টা গাছে ক্ষতি না হয়, এটা আসলে আমরা স্প্রে করার পরামর্শ দেই না, কারণ একটা ওষুধের যে বাজার মূল্য তার চেয়ে যে পরিমাণ ক্ষতি হয় সেটা হচ্ছে অনেক কম। এবছর নীলফামারীতে আমন ধানের চাষ হয়েছে 1,13,217 হেক্টর জমিতে, যার উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,59,081 মেট্রিক টন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচনী হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের 1 নম্বর অগ্রাধিকার। ডক্টর ইউনূসকে সংলাপে জানালো বিএনপি। জামাতের সর্বাধিক গুরুত্ব সংস্কারে। আন্দোলনে শুধু উত্তরায় নিহত 28, তথ্য জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের। পালাতে চাওয়া গণহত্যাকারীদের ধরিয়ে দেওয়ার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সশস্ত্র বাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও সংস্কারের দাবি চাকরিচ্যুত কর্মকর্তাদের। ছাত্র সমন্বয়করা চান ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসরদের বিচার। আগামী 24 ঘন্টায় কয়েক বিভাগে পাহাড় ধসের শঙ্কা। টানা বর্ষণ আর ঢলে শেরপুর ময়মনসিংহে জনজীবনে করুণ অবস্থা, 3 জনের মৃত্যু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision। ধন্যবাদ।